করব না শুদ্ধ ভাই, ভুল হয়ে গেছে আমার, এবার মতো মাফ করে দেন, জীবনেও আর অবাধ্য হব না আপনার। উক্ত কথাটি বলতে বলতেই প্রাণপণে ছুটছে শীতল। তার পেছন পেছন চালাকাঠ হাতে তেড়ে আসছে শুদ্ধ। ঘামে ভিজে আছে পরনে টি শার্ট, মুখভঙ্গি অত্যন্ত গুরুগম্ভীর, ধীর কপাল ও ঘাড় বেয়ে ঝরে যাচ্ছে চিকন সরু ঘাম। এই মুহূর্তে রাগে দিক শূন্য সে, জেদ চেপেছে শীতলকে উচিত শিক্ষা দেয়ার। সে ঢাকা থেকে বাড়ি এসেছে আজ প্রায় 3 দিন হলো। 3 দিনই সে খেয়াল করেছে শীতল কিছু একটা লুকোচ্ছে। কী লুকোচ্ছে সেটা গতকাল রাতে ধরেও ফেলেছে। সেই সঙ্গে নজরে পড়েছে শীতলের পদে পদে উড়নচণ্ডী ভাবটা, সব কিছুতে গা ছাড়া মনোভাব ও লাগাম ছাড়া কথাবার্তা। আর এগুলো সে মোটেও পছন্দ করে না। তাই তো বরদাস্ত করার প্রশ্নই আসে না, কারণ এই 3টে বৈশিষ্ট্য বখে যাও প্রধান কারণ। আর তার মতে কারো ভুল শুধরে দেওয়ার পরেও যদি সে বারবার একই ভুল করে, তার পানিশমেন্ট আপনা আপনি ফরজ হয়ে যায়। শীতলেরও তাই হয়েছে, সময়ও এসেছে শক্ত হাতে তার লাগাম টেনে ধরার। এজন্য সেও আর দেরি করলো না, সঠিক মানুষকে সঠিক পন্থায় সঠিক পানিশমেন্ট বুঝিয়ে দিতে চালাকাঠ হাতে সামনে এগিয়ে গেল। কিছুক্ষণ আগের ঘটনা, সকাল 6:30। ঘুম থেকে উঠে পরিপাটি হয়ে বাগানে এসেছে শীতল। পরনে গোলাপি রঙা নতুন থ্রিপিস, লম্বা কালো চুলগুলো সযত্নে বেনুনি করে সামনে এনে রাখা। মনটা বেশ ফুরফুরে, ঠোঁটে মিষ্টি হাসি, স্নিগ্ধ মুখখানায় অপার মায়া, ডাগর ডাগর নেত্রচোড়ায় আনন্দের রেশ। এত খুশির কারণ নেই, তবুও সে খুশি, কারণ গোমরা মুখে থাকতে ভালো লাগে না তার। দুদিনের ছোট্ট এই জীবনে 1.5 দিনই যদি মন খারাপ করে থাকে, তাহলে হেসে খেলে জীবন উপভোগ করবে কখন? এটাই তো সময় জীবন উপভোগ করার, মুক্ত পাখির ন্যায় স্বাধীন মনে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ানোর। মনে মনে কথাটা ভেবেই ঠোঁটে হাসি এঁটে আশেপাশে তাকালো। একটু দূরে দারোয়ান কাকা মেইন গেটের সঙ্গে লাগোয়া ছোট্ট ঘরে নাক ডেকে ঘুমোচ্ছে। দলে দলে পাখিরা নিজস্ব স্বরে ডেকে জানিয়ে দিচ্ছে সকালের আগমনী বার্তা। সে কয়েক ধাপ এগিয়ে দৃষ্টি ছুড়ল মেন গেটের ওপাশে। সামনের রাস্তা দিয়ে 2-1জনকে হাঁটতে দেখা যাচ্ছে। তাদের পাশ কাটিয়ে রিক্সা টুংটাং শব্দে আসছে যাচ্ছে নিজস্ব গন্তব্যে। গেটের আশেপাশে কাউকে না দেখে সে দীর্ঘশ্বাস ছাড়ে। কিছুক্ষণ আগেই ব্যালকনিতে দাঁড়িয়ে দেখেছে শুদ্ধ ভাই জগিং করতে বের হয়েছে। যদিও ওনার ফিরতে দেরি হয় প্রায় দিন, তারপরে একটু সতর্ক থাকা ভালো। আর যে কটা দিন থাকবে অবশ্যই চোখ কান খোলা রেখেই চলতে হবে, কারণ এই লোকের শকুনের মতো তীক্ষ্ণ দৃষ্টি আর শেয়ালের মতো ধূর্ত বুদ্ধি। সহজে চোখ ফাঁকি দেওয়া যায় না, কিভাবে যেন সব বুঝে যায়। একবার যদি তার উদ্দেশ্যের ব্যাপারেও বুঝতে পারে, তাহলে খবর করে ছাড়বে। এসব ভাবনার ছেদ ঘটিয়ে আর না দাঁড়িয়ে নিজের কাজে লেগে পড়ে সে। ফোনটা সঠিক স্থানে রেখে আলতা পরা খালি পায়ে ঘাসের উপর হেঁটে একটা ভিডিও ধারণ করলো। চমৎকার হয়েছে ভিডিওটা। গাছের ফাঁক ফোকর দিয়ে সূর্যের নরম আলো ঘাসে পড়ায় নজর কাটছে বেশি। তাও একটু এডিট করে একটা হিন্দি গান লাগিয়ে নিলেই হবে। সকালের দিকে রান্নাঘরে তাড়া থাকায় বাড়ির গৃহিণীরাও বাগানের দিকে আসে না। আর ছোটরা 7টার পর ঘুম থেকে ওঠে। এই সুযোগে সে বাগানের ফুলের সঙ্গে গাছের সঙ্গে হেলান দিয়ে গাছের উপর বসে এক এক পোজে এক এক রকমের ভিডিও নিল। ভিডিওগুলো তার মন মতো হওয়ার হাসি লেপ্টে রয়েছে অধর জোরে। ভিডিওগুলো দেখতে দেখতেই ভাবলো লাস্ট আরেকটা ভিডিও নিয়ে চলে যাবে। ঘড়ির কাঁটা তখন টিকটিক করে এগিয়ে যাচ্ছে 8-এর ঘরে। যমরাজের ফেরারও সময় হয়ে গেছে, তাই সে দ্রুত চুলের বেনুনি খুলে খোলা চুলে পোজ নিয়ে দাঁড়িয়ে সামনে তাকাতেই বরফের ন্যায় জমে গেল। তার থেকে কয়েক হাত দূরে ভ্রুকুচকে তাকিয়ে আছে শুদ্ধবাই। ওহ যা, ধরা পড়েই গেল। এখন কি বলবে সে উপায় না পেয়ে গাল ভর্তি হেসে বলল, ভালো আছেন শুদ্ধ ভাই? জগিং সেরে ফিরলেন? তুই এখানে কি করছিস? এমনি এমনি হাঁটাহাঁটি করছিলাম আর কি। হাঁটতে গেলে পায়ে আলতা পড়তে হয়? গরম লাগছিল। যা গরম! আলতা আলতা তো রাতেই পরেছিলাম। শুদ্ধ আর একটা কথাও ব্যয় করলো না, শুধু এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। পেয়েও গেল কাঙ্ক্ষিত জিনিসটি। সে একটু গিয়ে অনুষ্ঠানের জন্য আনা চালাকাঠের স্তূপ থেকে তড়িৎ গতিতে চালাকাঠ হাতে তুলে নেয়। শীতল ভয়ার্ত চোখে তাকালো। হাত দুটো থরথর করে কেঁপে উঠল।
মস্তিষ্ক সংকেতে পাঠালো, এর মতিগতি সুবিধার নয়, পালা শীতল পালা। অবস্থা ব্যাগতিক বুঝে সে ফোনটা ফেলে প্রাণপণে দৌড়াতে শুরু করে আর মুখে বলতে লাগে, আমি কিছু করিনি শুদ্ধ ভাই, ছেড়ে দেন, মরে যাব ওটা দিয়ে মারলে। সকাল সকাল মিথ্যে বলায় রাগে কোনো উত্তর করলো না শুদ্ধ, তবে ওর মুখ দেখে মনে হলো ধরতে পারলে খবর আছে। এদিকে প্রত্যেক দিনের মতো ঘড়ির কাঁটা 8-এর ঘরে পৌঁছানো মাত্র ব্রেকফাস্ট করতে বসেছে বাড়ির কর্তা ও তাদের সন্তানরা। সামনে চেয়ারেই বসেছেন সারাফাত, সাফওয়ান ও শাহাদাত চৌধুরী। এরপরেই সায়ন, শখ, সৃজন, সাম্য ও স্বর্ণ। আরও 3টি চেয়ারে ফাঁকা, সেখানে বসবে শুদ্ধ, শীতল আর শতরূপা। একটু পরেই শতরূপা চৌধুরী এসে বসলেন। পেশায় তিনি আইনজীবী, উপশহরে থাকেন নিজস্ব ফ্ল্যাটে। একমাত্র ছেলে রুবাব কবির পেশায় ম্যারিনার, বছরে একবার ছুটিতে আসে। বর্তমানে মাঝ সমুদ্রে থাকায় যোগাযোগ হয়নি কয়েকদিন যাবৎ। এখানে উনি মাঝে মাঝে আসেন ভাই ভাবি, ভাইপো, ভাইজিদের সঙ্গে সময় কাটাতে। সবাই এসেছে, শুদ্ধ আর শীতল শুধু অনুপস্থিত। ওদেরকে ডাকতে স্বর্ণ কেবল উঠে দাঁড়াতেই বাইরে থেকে থরথর করে ছুটে আসতে দেখা গেল শীতলকে। শীতলের পেছনে শুদ্ধকে দেখে সকলেই হতবাক, বিশেষ করে হাতের মেহগনি কাছের মোটা চালাকার দেখে বিস্ময়ে খই হারিয়ে ফেলেছেন সকলে। এইটুকু মেয়েকে চালাকার দিয়ে মারতে তেড়েছে, মারলে মেয়েটা বাঁচবে? কি এমন বড় অপরাধ করেছে চালাকার দিয়ে মারতে হবে? তবে শুদ্ধ রেগে আছে দেখে সীতারা চৌধুরী আগে ছুটলেন ছেলেকে বাদ সারতে। চালাকার দেখে বুঝতে বাকি নেই শীতল আবার কোনো কাণ্ড ঘটিয়েছে, নয়তো ছেলেটা হঠাৎ রাগলো কেন? এখন যদি রাগের বশেই দুঘা বসিয়ে দেয় তখন কি হবে? ওই হাড় গিলে শরীরের শক্ত মার হজম করতে পারবে? ওদিকে ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছে শীতল, মুখ থুবড়ে পড়ে যাওয়ার উপক্রম। বড় মাকে আসতে দেখে ভরসা পেল। পায়ের গতি একটু শিথিল করা মাত্র পায়ের পেশি বরাবর বাড়ি বসিয়ে দিল শুদ্ধ। বাড়িটা জোরে দিয়েছে বলার অপেক্ষা রাখে না, তীব্র যন্ত্রণায় সে পা ধরে ও মা গো! আর বলেই চিৎকার করে সেখানে বসে পড়েছে। শুদ্ধ আরেক ঘা বসানোর আগেই সীতারা চৌধুরী দ্রুত বেগে চালাকার ধরে নিয়ে বললেন, ছেড়ে দে বাপ, কি করেছে মেয়েটা? ওইটুকু বাচ্চা মেয়েটাকে চেলাকাট দিয়ে কেউ মারে? মরে যাবে তো মেয়েটা। যাক মরে যাক, এরকম বেয়াদব থাকার চেয়ে না থাকাই ভালো। কিন্তু কি করেছে সে, বলবি তো নাকি? সকাল সকাল ঘুম থেকে উঠে ডাকাতের মতো রুদ্র রূপ ধরলি কেন, হ্যাঁ? কথাটা বলতে বলতে উনি ছেলেকে একটু দূরে সরাতে চাইলেন, কিন্তু শক্তপোক্ত দেহের পুরুষালী দেহটাকে একটা পাও নড়াতে পারলেন না। এই এখনও তীক্ষ্ণ দৃষ্টিতেই তাকিয়ে আছে শীতলের দিকে। এদিকে কাঁদতে কাঁদতে পেছন থেকে বড় মাকে জাপটে ধরেছে শীতল। মাত্র একটা বাড়ি খেয়ে হাউমাউ করে কাঁদছে, চোখ মুখ লাল করে ভয়ে সিটিয়ে আছে বড় মার পেছনে। ফাটা বেলুনের মতো চুপসে গেছে এক বুক সাহস। শুদ্ধ রাগে ফুঁসছে, আরেকটা বাড়ি দেওয়ার জন্য হাত নিষ্পিস করছে, কিন্তু সীতারা চৌধুরী হাত ধরে থাকায় পারছেন না। তাকে কাঁদতে দেখে শুদ্ধ আরেকটা দেওয়ার জন্য মাকে সরাতে গেলে শীতল কাঁদতে কাঁদতেই বলে, আর করবো না ভাইয়া, এবারের মতো মাফ করে দাও। আর করবি কিনা পরের হিসাব, এখন করলি কেন? বারণ করেছিলাম না? বলেছিলাম চৌধুরী নিবাসের মেয়েরা এত সস্তা না, সস্তা মেন্টালিটি দেখাতে চাইলে বাসার বাইরে বেরিয়ে যেতে বলেছিলাম। শুদ্ধের ধমকে কেঁপে ওঠে শীতল, বড় মাকে ধরে পরপর মাথা নাড়ায়, অর্থাৎ শুদ্ধ বারণ করেছিল। তাকে মাথা নাড়ানো দেখে শুদ্ধ মায়ের হাত ছাড়িয়ে সাইড থেকে আরেকটা ঘা বসালো শীতলের পিঠে। তখন সারাফাত চৌধুরী কয়েক ধাপ এগিয়ে গরুগম্ভীর স্বরে বললেন, বাড়ির মেয়েরকে হাত তোলা এ কেমন বিহেভিয়ার শুদ্ধ? এর আগে বারণ করেছিলাম না তোমাকে? মেয়েরা বড় হচ্ছে, যখন তখন তাদেরকে হাত তুলবে না। বাড়ির মেয়েরা যদি অবাধ্য হয় শুধু মার কেন, প্রয়োজনে গলায় ফাঁস দিয়ে সিলিংয়ে ঝুলিয়ে রাখবো। বড় ভাইয়ের কথা শুনে শখ আর স্বর্ণ গুটিয়ে গেল। ভয় একে অপরের মুখে চাওয়াচাই করে, কারণ তারাও শুদ্ধ প্রেমে মজেছে। কথাটা যদি শুদ্ধ জানে, ওদের মেরে শুটকি করে রোদে শুকাতে দেবে। বেঁচে থাকলে অনেক প্রেম করাই যাবে। ছেলের কথা শুনে সারাফাত চৌধুরী খুব বিরক্ত হন, তাচ্ছিল্যের নজরে তাকিয়ে রয়। এই ছেলেকে কিছু বলা না বলা দুটোই সমান, মুক্ত নয় যেন ধারালো ব্লেড, যা বলবে কাট কাট উত্তর, যেন প্রস্তুতি থাকে। তবুও তিনি দমে গেলেন না, ছেলেকে শাসিয়ে বললেন, সে যতই অন্যায় করুক সেসব দেখার জন্য আমরা আছি, তুমি কেন মারবে?
কারো অপকর্ম যদি আমার সম্মানে সামান্য ছিঁড়ে ফোটা দাগও লাগায়, তাহলে আমি তাকে ছেড়ে দেব না, সে হোক বাবা মা কিংবা কাজিন। কথাটা বলে সে শীতলের দিকে তাকায়। ভয় পেয়ে শীতল সিটিয়ে গেল বড় মায়ের পেছনে। শুধু তখন অপর হাতে থাকা শীতলের মোবাইলটা সজোরে আছাড় মারে মেঝেতে। মোবাইলটা ভেঙে চুরে খান খান হয়ে ছিটিয়ে গেল চারদিকে। শখের মোবাইলের করুণ দশা দেখে শীতলের কান্নার গতি বাড়ে। কত কেঁদে কেটে ফোনটা কিনেছিল সে, অথচ এই বর্বর লোকটা ফোনের জান কবজ করে নিল। তখনই শারাফত চৌধুরী কিছু বলার আগে সাফওয়ান চৌধুরী শুদ্ধকে জিজ্ঞাসা করল, কি করেছে শীতল? মারছিস কেন, বলবি তো নাকি? শুধু নিজের মুখে কিছুই বলল না। বাধ্য হয়ে শীতলই ফোপাতে ফোপাতে বলে, টিক 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 করেছি। তাকে অর্ধেক কথা লুকাতে দেখে শুদ্ধ ভ্রু বাঁকিয়ে তাকাতে পুনরায় বলল, 4 দিন হলো একটা প্রেমও করেছি। কথাটা শুনে উপস্থিত সকলের বিস্মিত নজর পড়ল শীতলের দিকে। বলে কি এমে, মাথা ঠিক আছে এর? তখনই শুদ্ধ স্বর্ণ আর শখের দিকে তাকিয়ে কড়া কণ্ঠে শুধালো। তোরা জানতি না? দুবোন এবার ভয়ে গুটিয়ে গেল। ভয়ার্তের ছাপটা তাদের চেহারায় ফুটে উঠল। কথাটা তারা জানতো, শীতলের পেট পাতলা, যেটাই করুক তাদের বলে দেয়। তাদের মুখ দেখে শুদ্ধ যা বোঝার বুঝে গেল। এরা তিনজনই এক খাটের মাঝে, এদের খবরও জানা আছে। একজন প্রেম করে টিউশন টিচারের সঙ্গে, আরেকজন ইউনিভার্সিটির একই ডিপার্টমেন্টের ছেলের সঙ্গে। এই দুটোকে একটা শিক্ষা না দিলে হবে না ভেবেই ওদের দিকে তেড়ে গেল। সাফওয়ান চৌধুরী থামালেন, তিনজনকে খুব বকলেন। মেজ বাবার বকা শুনে শখ, স্বর্ণ, শীতল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অতঃপর এদিকের পরিস্থিতি সামলে নাস্তার পর্ব শেষ করে যে যার কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বেরিয়ে গেল। সারাফাত ও সাফওয়ান চৌধুরী ওনাদের অফিসে চলে গেলেন। ওনারা নিজস্ব আলাদা আলাদা ব্যবসা দেখাশোনা করেন। শাহাদাত চৌধুরী আর্মি অফিসার, কিছুদিনের জন্য ছুটিতে এসেছেন, বর্তমানে আছেন চট্টগ্রামে। শারাফাত চৌধুরী বাড়ির বড় কর্তা। ওনার সহধর্মিণী সিতারা চৌধুরী এবং তার 3 সন্তান। শায়ন শুদ্ধ শখ। শায়ন পরিবারের বিরুদ্ধে গিয়ে রাজনীতি বেছে নিয়েছে, বলা যায় বড় মাপের রাজনীতিবিদ সে। শুদ্ধের পড়াশোনা চলমান এবং সে একজন গবেষক। সে ঢাকায় থাকে, সুযোগ বুঝে 2-4 দিনের জন্য বেড়াতে আসে। আর শখ অনার্স শেষ বর্ষের ছাত্রী। সাফওয়ান চৌধুরী এ বাড়ির মেজকর্তা। তার সহধর্মিণী সিরাত, তাদের যমজ ছেলে সৃজন ও সাম্য। তাদের বয়স 12 বছর। ওদের দুজনের চেহারা একই রকম, চট করে তাকিয়ে আলাদা করা মুশকিল। জন্মগতভাবে দুজনের চোখে সমস্যা বিদায় চশমা পড়তে হয় দুজনকে। রোগশোকও হয় একসাথে। সকালে একজনের জ্বর এলে 2-1 ঘন্টার মধ্যে আরেকজনেরও গা গরম হবেই, মিস হওয়ার স্কোপ নেই। তাই একজন অসুস্থ হওয়া মাত্র সিরাত মানসিকভাবে প্রস্তুতি নেয় আরেকজনের সেবা করার জন্য। তবে তারা স্বভাবে হয়েছে উল্টো, একজন উত্তর মেরু তো আরেকজন দক্ষিণ মেরু। শাহাদাত চৌধুরী হচ্ছেন এই বাড়ির ছোট কর্তা। ওনার সহধর্মিণী সিমিন, তাদের 2 মেয়ে স্বর্ণ ও শীতল। স্বর্ণ ওনার 2য় বর্ষের ছাত্রী, শীতল সবে কলেজে পা দিয়েছে। শাহাদাত চৌধুরী চাকরিস্থল চট্টগ্রাম, সেখানেই থাকেন। স্ত্রী সহ মেয়ে দুটোকে সবার সঙ্গে চৌধুরী নিবাসেই থাকেন। তারা এই বাড়ি থেকেই এক পাও নড়তে ইচ্ছুক নয়। ধরা বাঁধা নিয়মে নাকি খাপ খাওয়ানো তাদের পক্ষে নাকি সম্ভব নয়। কথাটা শুনে উনিও কিছু বলেননি, কারণ ওনার অনুপস্থিতিতে স্বর্ণ বা শীতল ক্ষম আদর পায় না। বরং শারাফত, সাফওয়ান চৌধুরী সহ বাড়ির প্রত্যেকটা সদস্য একটু বেশি ভালোবাসে তাদের। সিতারা, সিরাত, সিমিন 3 যা যত্ন করে আগলে রাখে পুরো চৌধুরী পরিবারটাকে। সব মানিয়ে নেয় নিজেদের মতো করে। তবে মজার ব্যাপার, হে চৌধুরী নিবাসে প্রতিটি সদস্যর নামের শুরু স অথবা স দিয়ে। তবে মজার ব্যাপার, এই চৌধুরী নিবাসের প্রতিটি সদস্যর নামের শুরু দন্তেশ অথবা তালিবাস দিয়ে, যেটা সচরাচর কোথাও শোনা যায় না বা দেখাও যায় না। শায়ন রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে খেয়াল করে শীতল কান ধরে দাঁড়িয়ে আছে। তার শাস্তি এখনও শেষ হয়নি। ড্রয়িং রুমে শুদ্ধ বসে, তাই পালাতেও পারছে না। সে শীতলের দিকে তাকিয়ে খ্যাক খ্যাক করে হেসে বলে, আর ছেলে পেলে না, শেষে কিনা ড্যান্ডিখোরের প্রেমে পড়লে? শীতল মুখ তুলে তাকায়। পায়ের ব্যথায় যান যায় যায় অবস্থা। শায়নকে হাসতে দেখে রাগ হলো খুব। কোথায় তাকে বাঁচিয়ে বড় ভাইয়ের দায়িত্ব পালন করবে
তা না করে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসছে। মির্জাফরের দল এক একটা। সময় তারও আসবে। সায়নের হাসি সহ্য হলো না, তাই শীতল খ্যাক করেই বলল, কে ডেন্ডিখোর? সে মোটেও ডেন্ডিখোর না। কথাটা শুনে সায়ন হো হো করে হেসে ফেলে। তখন তাদের কথার মাঝে সিরাত অর্থাৎ শীতলের মেঝোমা এসে উপস্থিত হন। উনি সায়নের উদ্দেশ্যে বলেন, ড্যান্ডি কী রে বাপ? ড্যান্ডি এক ধরনের আঠা। ড্যান্ডহেশিপ নামের আঠাকে ছোট করে ড্যান্ডি বলে। ইলেকট্রনিক যন্ত্রপাতি, ডিভাইস, চামড়া এবং প্লাস্টিকের পণ্য জোড়া লাগানোর কাজে ব্যবহৃত হয় ড্যান্ডি। এটা এখন নেশা হিসাবে বেছে নিয়েছে অনেকে। সায়নের কথা শুনে সিরাতের চোখ কপালে উঠে যায়। উনি আঁতকে উঠে বলে, হ্যাঁ রে শীতল, শেষে কি না আঠাখোরকে পছন্দ হলো তোর? ব্রেকআপ করে ফেল মা, আঠাখোর জামাই চায় না আমাদের। আঠা দিয়ে জামাই আপ্যায়ন করে কিভাবে তাও তো জানি না। মেঝোমায়ের কথা শুনে সায়নের হাসি বেড়ে গেল। সে হাসতে হাসতে বলল, কেন মেজমা? আটার দিয়ে সব আইটেম বানাবে? আটার পোলাও, আটার কোরমা, আটার রোস্ট, আটার কালাভুনা। আমাদের শীতলের ইউনিক জামাই বলে কথা, তাকে ইউনিক আপ্যায়ন না করলে চলে? কথাটা বলে সায়ন আবারও হাসতে লাগে। খাবারের আইটেমের নাম শুনে সিরাত মুখ কুঁচকে নেয়, আর শীতল বিরক্ত হয়ে তাকিয়ে রয়। বড় ভাইগুলোর কাজই হলো ছোট বোনদের বফের ভুল ধরা। কী যে মজা পায় কে জানে। তবে বাড়ির সবাই জেনে গেছে দেখে সেও ভেবে নিল আজই ব্রেকআপ করে নেবে, নয়তো শুদ্ধ ভাই চেলাকাঠ ভাঙবে তার পিঠের উপরে। ড্রয়িং রুমে বসে মা চাচিদের দিকে বিরক্তি চোখে তাকিয়ে আছে শীতল। বিরক্তির ভারে চোখ মুখ কুঁচকে আছে তার। পায়ের পেশিতে কালশিটে পড়ে যাচ্ছে, তাই এই অবস্থা। ব্যথায় পিঠ পা অবশ প্রায়। তার মধ্যে এতক্ষণ কান ধরে থেকে কেবলই ছাড়া পেয়েছে সে। ছাড়া পাওয়া মাত্রই সোফায় বসে পা ধরে কাঁদতে শুরু করেছে। তাকে কাঁদতে দেখে সিমিন চৌধুরী বকতে বকতে গেছেন রসুন তেল গরম করতে, কিন্তু সে গেছে এখনও ফেরার নাম নেই। থাকবে কিভাবে? রান্নাঘরে 3 যা মিলে রাজের গল্প জুড়ে দিয়েছে যে। লাল শাক পুঁই শাক দেখে পুরনো কিছু কথা মনে পড়েছে 3 জায়ের। ওনাদের প্রেগনেন্সির সময় কে কোন জিনিস খেতে পারতো না, কার কোনটা খেতে ইচ্ছে করতো, কোন খাবার দেখা মাত্রই গা গুলাতো, এসব কথাই উঠেছে। ওনাদের সঙ্গ দিয়েছে কাজের বুয়া সাহেলা। ওই মহিলা আরেক গল্পবাজ, যার তার গল্পে গল্প জুড়ে দেয়। গল্প করতে করতে বাংলায় গালিও ছুড়ে অনায়াসে। ওনার এই বদ স্বভাবের কারণে শায়নের কাছে ধমকও খেয়েছে বেশ কয়েকবার। ধমক খাওয়ার পর মুখ কাচুমাচু করে বলে, জীবনেও আর গাইলাইতাম না ভাইজান। যদি গাইলাই তাইলে কুত্তার লগে দোস্তি করুম। কুত্তা আমার দোস্ত। এরপর 2-3 দিন ঠিক থাকে, তারপর যা কার ধারি। শুদ্ধকে দেখে ভয় পায় বিধায় সে বাড়িতে এলে কম কথা বলে, দূরে দূরে থাকে। শুদ্ধ গেলে যেন হাফ ছেড়ে বাঁচে। একবার তো বড় মাকে বলেই ফেলেছিল, মা জননী, আপনার সুডু ফুলা এরম খসখইসা মেজাজের কেন? হেই ফেডে থাকতে কি খুশকা পাতার রস খাইছিলেন? সেদিন তার কথা শুনে বড় মাও বিস্মিত নজরে তাকিয়েছিলেন। আসলে কি জবাব দেবেন বুঝে উঠতে পারছিলেন না বেচারি। এদিকে রান্নাঘরে গল্প আরও জমে উঠেছে। অট্টহাসির শব্দ শোনা যাচ্ছে। শীতল ফুপাতে ফুপাতে খোঁড়াতে খোঁড়াতে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিজের রুমে গেল। বিছানায় শুয়ে বালিশের পেটে মুখ গুজে কাঁদতে লাগলো। সকাল সকাল মুড খারাপ করে দিয়েছে এই পাজি শুদ্ধ। সব জায়গায় শুধু শুদ্ধ পুরুষগিরি না করলে চলে না তার। ইস, চালাকার দিয়ে কত জোরেই মারলো। এভাবে কেউ কাউকে মারে? পুলিশও চোরকে তো এভাবে পেটায় না বোধ হয়। আর কেউ কিছু বললও না, বারণও করলো না, শুধু পানিশমেন্ট দেওয়া দেখলো। এখানেই প্রমাণ হয় বাড়ির কেউ ভালোবাসে না তাকে, কেউ না। যখন কেউ ভালোই বাসে না, এই মুহূর্তে মরে গেলেই ভালো হতো। তখন সবাই বুঝতো এই মার কাটের কি খুব দরকার ছিল। কি এমন মস্ত বড় পাপ করেছে? শুধু টিকটকই তো করেছে। অসংখ্য মানুষই টিকটক করে, প্রেম করে, তারা কি মানুষ না? মুদ্রা কথা, প্রেম আর টিকটক এক জিনিস হলো নাকি? মোটেও না। শয়তানে যখন নাড়ে মানুষ তখন প্রেম পড়ে। প্রেম করতে ডগমগ করে উত্তলে প্রেমের খাতে, সেই খাতে একা একাই হাবুডুবু খায়। তারপর যখন হুঁশ আসে তখন বুঝে প্রেম কী জিনিস, আর মনের খুশির জন্য করে টিকটক। নিজেকে বিনোদন দেয় নিজেকে এবং নিজের মর্জিকে। তাই তার ভাষ্যমতে প্রেমের জায়গায় প্রেম, টিকটকের জায়গায় টিকটক। মূলত কথাটা ভেবে প্রেম আর টিকটক করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে প্রেমে ছ্যাঁকা খাওয়া মাত্র টিকটক করে মনের দুঃখ কমাতে পারে। তাছাড়া
কষ্টের গানগুলো নাকি ছ্যাঁকা না খেলে ঠিকঠাক মতো অভিনয় করা যায় না, করলেও খামতি থেকে যায়। এই তো তাদের পাশের বাড়ির ডিভোর্সি মেয়ে রুনিয়া আপুও টিকটক করে। তার লদলদে গতর নিয়ে ঝাঁকানাকা গানে কোমর দুলিয়ে দুলিয়ে নাচে। কখনো বা প্রাক্তন স্বামীর কথা ভেবে ভিডিও অন করে খুব কাঁদে। এত স্বামীকেও স্মরণ করা হয়, টিকটক করা হয়। আবার তাদের ক্লাসের মেকআপ সুন্দরী মিলিও টিকটক করে। পড়াশোনায় তো পুরোই ডাব্বা। কলেজ ব্যাগে বই বাঁধে মেকআপ সামগ্রী নিয়ে ঘুরে। পথে ঘাটে সুযোগ পেলেই টিকটক করতে শুরু করে। এসব করে সমান তালে টাকা কামাচ্ছে। আইফোন কিনতে নাকি বিদেশ যাবে।